নুরুল হক নূর, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রবাসীদের শুধু আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবেই চিহ্নিত করতে চাই না, বরঞ্চ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের একটা বড় ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে বিশেষ করে গত 2 বছর আমরা দেখেছি যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে একটা রেমিটেন্সের হাই ফ্লো প্রবাসীদের কাছ থেকে আসছে। 24-25 অর্থ বছরে যেটি ছিল 30 বিলিয়ন প্লাস, এই 25-26 অর্থ বছরে যেটি 32 বিলিয়ন প্লাস হয়েছে, এবং গত মার্চে হাইস্ট রেমিটেন্স বাংলাদেশের রেকর্ড সবচেয়ে 3.75 বিলিয়ন রিজার্ভ এসেছে। এটি ঠিক যে প্রবাসীদের যেমন রেমিটেন্স পাঠিয়ে থাকে, তারা যে ধরনের সেবাটা এক্সপেক্ট করে সেটা হয়তো আমাদের জায়গা থেকে আমাদের দেশের বাস্তবতার প্রেক্ষাপটে সেই সার্ভিসটা তারা পাচ্ছে না। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে 4.5 মাস হয়েছে, তো এই 4 মাসের মাথায় তো আসলে পুরো অবকাঠামো পরিবর্তন সম্ভব না। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদের জন্য একটা প্রবাসী কার্ড চালু করা, যেটাতে ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকবে। যেমনটা একজন সংসদ সদস্য বলেছিলেন যে প্রবাসীদের একটা ব্যাংক প্রতিষ্ঠা করা। প্রকৃত অর্থে প্রবাসীদের জন্য ইতিমধ্যে একটি ব্যাংক আছে, যেটি অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সাধারণ কার্যক্রমের আওতায় ছিল না। বাংলাদেশ ব্যাংক সেটিকে অ্যাপ্রুভ করেছে, এখন জেনারেল ব্যাংকিং করতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীরা এই ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত প্রবাসী কার্ড ব্যবহার করি তারা দেশে অর্থ পাঠাতে পারবে। তাদের একজন সাপ্লিমেন্টারি যুক্ত করে তাদের এখানে পরিবার কিংবা আত্মীয়, ফার্স্ট ব্লাড হোক কিংবা তার রিপ্রেজেন্টেটিভ হোক, তারা চাইলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারবে, পুরোটা পারবে না। সেই সিকিউরিটি এই প্রবাসী কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য কিংবা প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রবাসী সিটি গড়ে তোলার একটি প্রক্রিয়া আছে। মন্ত্রণালয়ের প্রাথমিক আলোচনায় আমরা পূর্বাঞ্চলের একটি প্লট থেকে শুরু করে পরবর্তীতে সেটা জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। প্রবাসীদের আপনার হসপিটাল এবং বিদেশগামীদের মেডিকেল বিশেষ করে প্রপারলি করার জন্য আমাদের গুলশানে আমাদের ওয়েজ আর্নার্স বোর্ডের একটি জায়গা আছে, সেটাতে একটি বিশেষায়িত হসপিটাল, আন্তর্জাতিক মানের হসপিটাল, যেটা প্রবাসীদের ডেডিকেটেড করে, যেখানে কম খরচে তাদের পরিবার এখানে তারা যেন সেবা পেতে পারে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কল্যাণ পাঠটা আমাদের যারা দেখে থাকে, সাধারণত ওয়েজ আর্নার্স বোর্ড, তাদের একটি ছোট তথ্য আমি একটু জানাতে চাই সকলের উদ্দেশ্যে। সেটি হচ্ছে যে 2025 সালের মে মাস থেকে 2026 এপ্রিল পর্যন্ত প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা ভাতা এসএসসি পর্যন্ত 27,500 টাকা করে বাৎসরিক দেওয়া হয়। এইচএসসিতে দেওয়া হয় 34,000 টাকা, যেটা এই সময়ের মধ্যে দেওয়া হয়েছে 5,225 জনকে। 16,25,09,000 টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা, যেটি বছরে 12,000 টাকা আপনার 5 বছর পর্যন্ত দেওয়া হয়, যেটা দেওয়া হয়েছে 1,487 জনকে, 1,78,44,000 টাকা। প্রবাসী পরিবারের অনুকূলে বীমা দাবি 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এবং অঙ্গহানি যেটা ক্ষতিপূরণ দেওয়া হয় সেটি দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে 1,430 জনকে, যেটি প্রায় 133,99,50,000 টাকা। এবং 6 মাসের মধ্যে যারা ফেরত আসে, অর্থাৎ দেখা যায় অনেক ক্ষেত্রে গিয়েছে বাট যে কোনো পরিস্থিতির কারণে ফিরে আসতে বাধ্য হচ্ছে, তাদেরকে আপনার একটা ক্ষতিপূরণ দেওয়া হয় 50,000 টাকা করে। 2,028 জনকে 10,14,00,000 টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রবাসে মৃত পরিবারের লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা করে প্রদান করা হয়েছে 5,187 জনকে, যেটি প্রায় যার পরিমাণ 18,15,00,000 টাকা। এইভাবে অনেকগুলো খাতের সেবা দেওয়া হয়েছে। আমি শুধু আর একটা খাত উল্লেখ করে আমি লিখিত এটা সদস্য আমাদের মাননীয় সংসদ সদস্যদের কাছে পাঠাবো, তারা পেয়ে যাবেন। প্রবাসে মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান, যেটি 3 লক্ষ টাকা দেওয়া হয়, এবং পরবর্তীতে তারা যদি বিএমএটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যার একটি বীমা সুবিধা থাকে আরো 10 লক্ষ টাকা করে দেওয়া হয়। তো এখানে ইতিমধ্যেই 135 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য মন্ত্রণালয় থেকে কিন্তু বেশ কিছু প্রকল্প এবং পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের ক্ষেত্রে ইতিমধ্যে আপনার 2.5 লক্ষ আপনার বিদেশ ফেরত কর্মী, তাদেরকে এখানের কর্মসংস্থানের
জন্য অ্যাডাপ্টেশন করার জন্য প্রশিক্ষণ ভাতা সহ তাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং যাদের ওই বিদেশে কর্মসংস্থানের অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগিয়ে আবার বাইরে পাঠানোর সুযোগ থাকলে বয়েসেলের মাধ্যমে সেটি পাঠানো হচ্ছে। তবে সমস্যাটা হচ্ছে যেটা কমন সমস্যা, আমি নিজেও এই সংসদে আসার আগে ছাত্র রাজনীতির মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেছি আর প্রবাসীদের সাথে অনেকদিন ধরে কানেক্টেড ছিলাম, একটি প্রবাসী সংগঠনের চিফ অ্যাডভাইজারও ছিলাম। একেবারে তাদের মৌলিক বা কমন সমস্যা তারা যেটা তখনও ব্যক্ত করেছে যে এয়ারপোর্টে তারা একটু ভালো ব্যবহার চায়। আমরা আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা এয়ারপোর্টে ইতিমধ্যে প্রবাসী কল্যাণ সেন্টার আছে, তার কর্মীরা আছে যে প্রবাসীদের সেবা দেওয়ার জন্য ডেডিকেটেড, এবং ঢাকার বাইরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সিলেট এবং চট্টগ্রামেও সেটার এক্সটেনশন করা হয়েছে। আমাদের বিদেশি যে 27টি দেশে 30টি শ্রম কল্যাণ উইং আছে, এর পরিধি আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং একই সাথে সৌদি আরবের মতো একটা বড় দেশে দুটো জায়গায় হয়তো আছে, কিন্তু এই দুটো জায়গায় আপনার আমাদের এই শ্রম কল্যাণ উইং যেন মোবাইল সেবা দিতে পারে সেজন্য এই সংখ্যাটা আরো বৃদ্ধি করা হচ্ছে। এবং একই সাথে আমাদের এই সমস্ত দেশগুলোতে আগে আমাদের কর্মীরা কোনো একটা নির্যাতনের শিকার হলে কিংবা উইদাউট এনি নোটিস তাদেরকে জবলেস করা হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জায়গা ছিল না। আমরা ইতিমধ্যে 10টি দেশের ল ফার্মের সাথে চুক্তি করেছি, যেটা আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছিলেন একজন আইনজীবীকে লিগ্যাল অফিসার হিসেবে ওখানে অ্যাপয়েন্টেড করা। তারা সরাসরি কাজ করতে পারবে না, ওই দেশের ল ফার্মকে যুক্ত করে কাজ করতে হবে। আমাদের নারী কর্মীদের গতকালকে আমাদের একজন মাননীয় নারী সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, আমার কাছে মনে হচ্ছে যে তার বক্তব্যটি সঠিক নয়। তিনি বলেছিলেন যে 2022 থেকে 25 3 লক্ষ নারী শ্রমিক গিয়েছে যাদের 94% তারা টর্চার কিংবা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। প্রকৃত অর্থে এটি সঠিক তথ্য নয়। আমরা যতটুকু বিএমইটির কাছ থেকে আমরা পেয়েছি সেক্ষেত্রে আমাদের নারীদের একটা সমস্যা আছে, তবে এখন এই সমস্যাটা অনেকখানি কমতেছে। কারণ হচ্ছে এই যে লিগাল আপনার প্রতিকার দাবি করার সুযোগ থাকার ফলে, এবং আমরা সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, ওমানের মাসকাটে ইতিমধ্যে 3টি সেফ হোম পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে এটা নারীদেরকে ফোকাস করে। আমাদের এই প্রবাসী ভাই বোনেরা যদি তাৎক্ষণিক কোনো সমাধান পেতে চায় আমাদের মন্ত্রণালয় জানে, আমরা ব্যবস্থা নিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের একটি কল সেন্টার রয়েছে টোল ফ্রি 16135 দেশ থেকে, এবং বিদেশ থেকে রয়েছে +88 96 10 10 2030। একই সাথে আমাকে যদি বক্তব্য শেষ করার জন্য আগে একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে সুবিধা হবে, আমি আগে একটু বলে নিচ্ছি। আমাদের একজন সংসদ সদস্য বলছে ইউএসএ তে সাম্প্রতিক 2 জন শিক্ষার্থীর মৃত্যুর একটি বিষয় যেটি আমাদের সকলকেই নাড়া দিয়েছে। 2 জন পিএইচডির দাঁড়ি শিক্ষার্থী যারা গিয়েছিল উচ্চ শিক্ষার জন্য, তারা ওখানে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যদিও ছাত্রদেরকে প্রকৃত অর্থে এই ধরনের ক্ষতিপূরণ দেওয়াটা এই মন্ত্রণালয়ের বিধিতে নাই, তারপরে আমরা মানবিক কারণে 2 জনের লাশ আনয়নের জন্য দিয়েছি, এবং আমরা যেটা দেখেছি ওখানকার অ্যালামনাই থেকে তাদের পরিবারকেও হেল্প করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এই ধরনের কেসে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো কার্যক্রম নিয়ে থাকে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলবেন। তবে আমরা নেপালের কথা অনেকে বলেছে, পাকিস্তান, ইন্ডিয়ার কথা বলেছে যে সেখানের যারা অভিবাসী বা প্রবাসী। মাননীয় প্রতিমন্ত্রী আরো 3 মিনিট। জি, থ্যাংক ইউ। তো আমাদের কেন আমরা পিছিয়ে আছি? প্রকৃত অর্থে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে, আবার ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন আগাচ্ছি। ধরেন নেপালের বিশেষ করে আমরা এটা একটা মডেল হিসেবে আমরা তাদের এক্সামিন করছি যে তারা কিভাবে সাকসেস হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের যে ডায়াসপোরা কমিউনিটির মধ্যে ওই সমস্ত বিদেশের যে দূতাবাসগুলো একটা সম্পৃক্ততা, আমাদের প্রকৃত অর্থে দূতাবাসগুলো রেগুলার ডিপ্লোমেসি বা আমরা যেটা বলবো গতানুগতিক কাজের বাইরের যে আমরা এই মাইগ্রেশন নিয়ে কিংবা আমাদের শ্রমবাজার নিয়ে যেই মাত্রায় কাজ করতে চাই সেটি থেকে এটা ঠিক। অনেকে বলেছেন যে যদি সংসদেও তাদেরকে এনে জবাবদিহিতার বা কথা বলার সুযোগ থাকে সেটি করা যেতে পারে, কারণ আমরা মনে করি যে আমাদের দূতাবাসের বিশেষ করে রাষ্ট্রদূত পর্যায় থেকে যে ধরনের অ্যাপ্রোচ থাকা দরকার সেটি অনেক ক্ষেত্রে হচ্ছে না, যার ফলে আমরা হোয়াইট কলার জব যেটাকে বলি সেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি হয়তো। বাট এখন আমরা চেষ্টা করছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ নির্দেশনা দিচ্ছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর আপনার উপদেষ্টা বৈদেশিক কর্মসংস্থান আমাদের মন্ত্রণালয়ে তার একজন বিশেষ সহকারী যিনি সচিব পদমর্যাদা আছেন, যে জাপানের শ্রম বাজারকে আমরা যেন কাজে লাগাতে পারি সেজন্য আমাদের মন্ত্রণালয়ে একটা জাপান সেল করা হয়েছে। একইভাবে অন্যান্য দেশে বিশেষ করে মিডল ইস্টের বাইরে আমাদের শ্রম বাজারকে ডিসেন্ট্রালাইজ করার জন্য আমরা ইউরোপের পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলেরও কিছু দেশের প্রতি গুরুত্ব দিচ্ছি, এবং আমরা ওই সমস্ত দেশগুলোতে আমাদের দূতাবাস কিংবা মিশন তাদেরকে আমরা তাগিদ দিচ্ছি যেন তারা এই বাজারটা
আপনার যেন বাজারটা আহরণ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে আমাদের যে সরকারি একটা রিক্রুটিং এজেন্সি রয়েছে বোয়েসেল, যদিও ব্রুনাই কিংবা কোরিয়া এরকম কিছু দেশের সাথে G2G রয়েছে, কিন্তু আরো এটার পরিধিটা বৃদ্ধি করা, এবং আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ওইভাবে বিদেশ সফর করেন নাই, বাট উচ্চ পর্যায় থেকে যদি কিছু দেশ সফর করা যায় তাহলে একটা ইতিবাচক সাড়া মিলবে। যেটি বলেছিলেন যে বন্ধ শ্রমবাজার নিয়ে, আমাদের প্রবাসীদের দ্বিতীয় গন্তব্যের জায়গা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজার 24 সাল থেকে বন্ধ আছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা মাঝে মাঝেই বন্ধ থাকে, মানে বিদ্যুৎ আসা যাওয়ার মতো। 2008 সালে বন্ধ হয়েছিল, 8 বছর পর 16 সালে চালু হয়েছে, আবার 16 সালে চালু হয়ে আবার বন্ধ হয়েছে, সেটি 22 সালে আপনার 18 সালে চালু হয়েছিল, আবার 18 থেকে আবার 22-এ সেটি বন্ধ চালু হয়ে আবার 24-এ বন্ধ হয়ে যায়, আবার এখন পর্যন্ত এটি বন্ধ আছে। এখানে আমাদের একজন সংসদ সদস্য বলেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেনের ক্ষেত্রে যেন কোনো সিন্ডিকেট না হয়। প্রধানমন্ত্রী আমাদেরকে কড়া নির্দেশনা দিয়েছেন যে এখানে যেন সবার জন্য উন্মুক্তভাবে এবং সরকারের জন্য কোনো বদনাম না হয় সেইভাবে কাজ করার জন্য। তারই অংশ হিসেবে আমাদের মাননীয় মন্ত্রী সফরও করেছেন, কিন্তু মালয়েশিয়ার সাথে স্বাক্ষরিত এমইউ যেটি 2021 সালে স্বাক্ষর আছে, সেইটা অনুযায়ী বলা আছে যে দ্য গভর্নমেন্ট অফ মালয়েশিয়া শ্যাল সিলেক্ট BRA, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি, অটোমেটিক্যালি থ্রু দ্য অনলাইন সিস্টেম ফর দ্য লিস্ট প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য। আরেক মিনিট কনক্লুড করেন, 1 মিনিট। অর্থাৎ বাংলাদেশের আপনার এই রিক্রুটিং এজেন্সির আমরা এখান থেকে তালিকা যাই দিই না কেন, সিলেকশনটা কিন্তু মালয়েশিয়া করবে, এবং যেই কারণেই এই বাজারের আপনার শর্ট লিস্ট কিংবা সিন্ডিকেট যাই বলি সেটা হয়ে আসছে। এবং এটা আমরা যখন প্রায় 3000 মতো আমাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে, প্রকৃত অর্থে এটা আমার বলতে দ্বিধা নাই, আমরা যদি একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচাই করি তাহলে আমার ধারণা 4 থেকে 500 লাইসেন্সের বেশি টিকবে না। এটা প্রধানমন্ত্রীর আমরা অনুমতি নিয়েছি এই লাইসেন্সগুলোর কার্যক্রম যাচাই বাছাই করে একটা গ্রেডিং করা, এবং সেটা যদি আমরা করতে সক্ষম হই সেক্ষেত্রে আমরা আশা করি এই প্রতারণা কিংবা জালিয়াতি এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করে এই খাতে একটা শৃঙ্খলা আনতে এবং আমাদের প্রবাসীদের মর্যাদা, অধিকার এবং নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।